নুন কম আলু বেশি হলুদ তো 12 মাসি পিষলে আদায় দেবে পাপ, শুকনো লঙ্কা শেষে বাজায় ডঙ্কা, আরে বাপরে বাপরে বাপ, প্রেম করে দেখো শিলনোরা আমাদের কপাল পোড়া। লাইফে 3000টা ইনস্ট্রুমেন্ট কে বানাতে পারে? মেঘবালিকাকে আমি কখনোই ছাড়ছি না। অফকোর্স এখনো আমি এতটা কানেক্টেড, আমি নতুন কিছু শিখলে ওদের সাথে শেয়ার করি। রাইট, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলাম, কাউকে লিখেছিলি যে কিভাবে ভাইরাল হতে হয়। এই গল্পটা একটু শেয়ার করো। এটা ব্যাপারটা হচ্ছে যে আমরা আগরতলায় জন্ম হওয়াতে আমরা যথেষ্ট প্রিভিলেজ যে আমাদের অনেক কিছুই কম ফেস করতে হয়েছে, কারণ আমাদের মা বাবারাও যথেষ্ট সাপোর্টিভ। এখানেই যদি মা বাবারা বাধা দিয়ে দিত, স্ট্রাগলের স্টোরিটাই আলাদা হতো। মেয়ে জন্ম হলে ওকে গান নাচ শেখাবো, কিন্তু যন্ত্র শেখানোটা খুব একটা হয়ে ওঠে না। এখন যদিও অনেক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, এখন ঘরে ঘরে মেয়েরা বেস গিটার বাজায়, দেখা যায় ইলেকট্রিক গিটার বাজায়, ড্রামস বাজায়। আমরা মেঘবালিকা হওয়ার পর থেকে আমরা দেখেছি যে অনেক ইন্সপায়ার হয়েছে, যেটা এটাই আমাদের অ্যাকচুয়ালি গোল। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে একজন তারকাটা ভদ্রমহিলা, অনন্যা সরকার। নমস্কার। অনেক অনেক স্বাগত। কেন তারকাটা বললাম সেটার গল্পটা একটু বলে রাখি। জবরদস্তি করে আমার সিটটাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বলেছে যে ওটা ওই প্রোফাইলে ওকে ভালো দেখতে লাগে, তাকে ওকে ওখানেই বসতে দিতে লাগে, বেটার লাগে, মানে ওই প্রোফাইলটা বেটার লাগে। তো যেটা হচ্ছে যে এটার কম্পেনসেশন তো আমাদেরকে দিতেই লাগবে, তো সেটা আমরা একটা গান দিয়ে শুরু করতে চাই। কোয়েলিয়া গান থামা এইবার, কোয়েলিয়া গান থামা এইবার, কোতান ভালো লাগে না আর কোয়েলিয়া, আনবধূ যার মনো টানে, আনবধূ যার মনো টানে, ফিরে যে না চায় সে ঘর পানে, তোরই কুহু কুহু তানে, তোরই কুহু কুহু তানে, তারে মনে পড়ে বার বার, কোয়েলিয়া গান থামা এবার, কোয়েলিয়া গান থামা এবার, কোতান ভালো লাগে না আর কোয়েলিয়া। এটা সত্যি কথা যে তার কাটা না হলে বোধহয় এই ধরনের গান গাওয়া পসিবল না। তো শুনলাম যে মেঘবালিকার যারা রয়েছে, হ্যাঁ, ম্যাক্সিমামই নাকি তার কাটা। সবাই তার কাটা, সবাই তার কাটা না হলে মেঘবালিকা কখনো তৈরি হতো না। আচ্ছা, এই গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করিস। মেঘবালিকা তৈরি হয় আমাদের যে গিটারিস্ট মন্দি, মন্দি আমাদের ফাউন্ডার। মন্দির এক বান্ধবী যে গান গাইতো আমাদের টিমে ছিল প্রথমে। আমাদের টিমটা আগে আরও বড় ছিল, তারা নানান কারণে, পড়াশোনার কারণে, কারো কারো বিয়ে হয়ে গেছে, সংসারের চাপে বা চাকরির চাপে কেউ কেউ হয়তো বেরিয়ে গেছে, তারা সবাই আমাদের এখনও পরিবারের অংশ, আমরা একসাথে স্টেজে না উঠতে পারলেও। এরকমই মন্দির একজন বান্ধবীর সাথে মন্দি গান বাজনা করতো, গিটার বাজাতো। তখন মন্দির ইচ্ছে হলো যে আমাদের সাথে যদি আরও এরকম কিছু মিউজিশিয়ানস থাকে, মেয়েরাই সবাই মিলে বাজাবো গাইবো, তাহলে আমরা মেয়েরা একটা টিম তৈরি করব, একটা ইন্সপিরেশন হবে এটা যে মেয়েরাও করতে পারে। কারণ ওদেরও কষ্ট করেই গান শিখতে হয়েছে। মন্দির পড়াশোনাকে প্রায়োরিটি দেওয়া হয়, তারপর বিয়ে কবে হয়ে যাবে ওইসব আর করে, ওইসব অতিক্রম করে এসে মন্দির বলেছে যে না, আমি গান বাজনা করতে খুব ভালোবাসি, তো এরকম যদি একটা টিম হয় আমরা সবাই গিয়ে পারফর্ম করতে পারি, চলো খুঁজি। এরকম করতে করতে খোঁজা শুরু হলো, ভায়োলিনের একজন এলো, এবার রিদমের কাকে পাবো। রিদম জেনারেলি মেয়েরা বাজায় না, গান অনেকেই গায় হয়তো, কিন্তু ইনস্ট্রুমেন্ট বাজানোর মেয়েরা খুব কম পাওয়া যায়, খুবই কম। আর ত্রিপুরায় শেখেই না, মানে শেখার মতোই পাওয়া যায় না মেয়েদেরকে। আচ্ছা, এই যে আমি এই জায়গায় তোকে একটু কাটছি, শেখানো যে হয় না, এটার পেছনে কি সামহাউ মা বাবাদের একটু দায়ী করা যায়? কিছুটা, মানে প্রচলনটা এরকম চলে এসছে যে মেয়ে জন্ম হলে ওকে গান নাচ শেখাবো, কিন্তু যন্ত্র শেখানোটা খুব একটা হয়ে ওঠে না। এখন যদিও অনেক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, এখন ঘরে ঘরে মেয়েরা বেস গিটার বাজায়, দেখা যায় ইলেকট্রিক গিটার বাজায়, ড্রামস বাজায়। এখন সেটা অনেকটাই
বেড়েছে। আর আমরা মেঘবালিকা হওয়ার পর থেকে আমরা দেখেছি যে অনেক অনেকে মেয়েরা inspired হ্যাঁ হয়েছে। ইন্সপায়ার হয়েছে, যেটা এটাই আমাদের অ্যাকচুয়ালি গোল, হুম, যে হুম। মেয়েরাও যাতে ইনস্ট্রুমেন্ট বাজায়। এবং পরবর্তীকালে সারা জীবন তো আমরা মেঘবালিকা থাকবো না, নিশ্চয়ই আমাদের দলে আরো নতুন মেয়েরা আসবে, এখনো আসছে নতুন মেয়েরা। তোরাও নতুনদেরকে হ্যাঁ সুযোগ করে দিবি। হ্যাঁ, ওরাও আমাদের জায়গায় নেবে, তখন আমরা হয়তো রিটায়ার করে যাবো। আমরা চাই যে এই আইডিয়াটা বেড়ে চলুক, নতুন আরো দল হোক মেয়েদের, আমরা ওই জিনিসটাকে খুব পছন্দ করি, প্রোৎসাহন দিই আমরা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তবলার কাউকে পাওয়া যাচ্ছিল না তখন। আমাদেরই একজন যে গান গাইতো সে বললো যে কলেজে একটা মেয়ে আছে যে টেবিলে তাল বাজাতে পারে। আচ্ছা। তো ও কখনো শেখেনি, ওকে আমরা ডাকি, ও অ্যাটলিস্ট কাহনটা তো একটু হাত দিয়ে বাজানো যায়, চেষ্টা করে দেখি। ওকে ডেকেছি, দেখলাম যে ওর মানে এমনি পায়ে তাল দিয়ে গান গাওয়ার সেন্স খুব ভালো। আচ্ছা। তো ওকে আমরা বললাম যে তুমি শেখো। তো ও গেল, ড্রাম শিখলো, তবলা শিখলো, আস্তে আস্তে ও এখন এরকম বাজায় যে ও মানে সারা সারা দেশের নানান প্রান্তে যে কোনো বড় বড় মেল সেন্ট্রিক ব্যান্ডদের ড্রামারদেরকে টক্কর দিতে পারবে, ও এতটা ভালো এখন বাজায়। তো আস্তে আস্তে আমরা সবাই ওখান থেকে একদম জিরো থেকে গ্রো করতে 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 আমরা একজন থেকে আরেকজন অনেক কিছু শিখেছি। যে ড্রাম বাজায় ও আমাকে ড্রাম শিখিয়েছে, আমি ওকে 2 লাইন গান শিখিয়েছি, গিটার শিখেছি, এটা শিখেছি, ওটা শিখেছি, কিবোর্ড ধরা শিখেছি। হ্যাঁ, যার জায়গাতে সে তো খুব এক্সপার্ট। তো আমরাও টুকটাক করে একজনের সাথে থাকতে থাকতে মানে অনেক কিছু শিখেছি। রাইট রাইট। তো তোর মেঘবালিকার সঙ্গে কিভাবে জুড়ে যাওয়া? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এটার জন্য খুব ভাবে দায়ী। যখন লকডাউন শুরু হয় তখনই আমি অ্যাকচুয়ালি গান গাওয়া শুরু করি। তার আগে আমার গানের প্রতি খুব একটা ভালোবাসা মিথ্যে ছিল না। কথা না, এটা সিরিয়াস, এই 4-5 বছরে কেউ একটা মানুষ এত ভালো কি করে গায়? গাইতাম না তা নয়, হুম। গাইতাম, গানের ক্লাসে যেতাম, কিন্তু স্যার বকে গান করাতো, বলতো তোর দ্বারা কিছু হবে না, মানে কিন্তু এখন তো তোর নট দ্বারা সবকিছুই নেগেটিভলি, হচ্ছে। বাট মানে বলতো যে কেন করিস না, কেন ভালো লাগে না নাকি? আমি হারমোনিয়াম বাজাতে পারতাম না আচ্ছা। ক্লাসে, অনেক মানে আমার ক্লাসে সবাই হারমোনিয়াম বাজাতে পারতো, আমি পারতাম না। তো ইট ওয়াজ লাইক এ ড্রব্যাক। আমি ফিল করতাম যে আমার দ্বারা আর কি হবে, আমি গানের ক্লাসে যাচ্ছি আর আসছি, খুব একটা ইন্টারেস্টও নিতাম না, মানে ওই গানটাকে খুব একটা ফিল করতে চাইতাম না। আমার নাচতে খুব ভালো লাগতো, হুম। তো নাচের ক্লাসে যেতে চাইতাম। কিন্তু তারপর দেখা গেল যে লকডাউনে ঘরে কি করবো, আচ্ছা একটা গান গেয়েছি। তখন আমার ফেসবুক টেসবুক কিচ্ছু নেই, মাকে দিয়েছি, মা বলেছে আমি পোস্ট করি, তো মা এমনি পোস্ট করেছে এমনি। ওই রকম করতে করতে আমারও ইচ্ছে হলো যে লকডাউনে এত বোর হচ্ছি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি একটা খুলি। আচ্ছা। খুলে এবার এরকম ইউটিউবে পোস্ট করা শুরু করলাম। যখন মেঘবালিকারই একজন মেম্বার ওই চাকরির কারণে আর টিম কন্টিনিউ করতে পারছে না, এরকম টাইমে ওরা আমাকে ডাকলো যে তুমি এসো, তুমি কিছুদিন গান গাও, তুমি যদি অ্যাডজাস্ট করতে পারো তাহলে তুমি থাকো, আমরাও দেখি আমরা কতটা অ্যাডজাস্ট করতে পারি। ওই করে মেঘবালিকাতে আসা। এখন তো সেই যে তোর গান না জানা, তার থেকে এখন গান, নাচ, অভিনয়, দুষ্টুমি সবটাই অ্যাট এ টাইম একসাথে চলছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলাম, কাউকে লিখেছিলি যে কিভাবে ভাইরাল হতে হয়। এই গল্পটা একটু শেয়ার কর। এটা এটা ব্যাপারটা হচ্ছে যে আহ, নাচতে তো আমি এমনি খুব ভালোবাসি, তো আমি নাচ টুকটাক করতে থাকি, কিন্তু এগুলো কখনোই ভাইরাল হওয়ার ধান্দা না। ভাইরাল হওয়ার ধান্দাটা হচ্ছে বেসিক্যালি আমি তো দেখছি যে সোশ্যাল মিডিয়া আমাকে কত কিছু দিচ্ছে। ইনফ্যাক্ট কলকাতাতে আসার পরেও সোশ্যাল মিডিয়া আমাকে অনেক কাজ দিয়েছে। সোশ্যাল মিডিয়ার থেকে লোককে খুঁজে পায়, এটা খুব হেল্পফুল। মানে যে কাজে লাগাতে পারে সে ভালোভাবে কাজে লাগাতে পারে, আর যে ফালতু টাইম পাস করবে সে টাইম পাস করবে। তো এটা তো যার যার চয়েস। তো আমি গান গাইতে গাইতে আস্তে আস্তে এই এই গান গাই, ওটা গাই, একটু বাজাই, একটু এটা করি, করতে করতে আমি আস্তে আস্তে ডিসকভার করলাম যে আমার থেকে লোকে কোনটা শুনতে চায়, বা আমি কোনটা ভালো ডেলিভার করতে পারছি, বা কোনটা গেয়ে আমার খুব শান্তি লাগছে। তারপর দেখলাম যে ওটা যখন মন দিয়ে করছি তখন ওটা লোকে নিচ্ছেও। মানে ইটস লাইক আমি যেটা খুব ভালোভাবে, ভালোভাবে বলতে দেখানোর ভালো না, আমি খুব ফিল করতে পারছি যে গানটা, ওটা লোকেও ফিল করতে পারছে। সো ওইটা হচ্ছে ভাইরাল হওয়ার ধান্দা। আইডেন্টিফাই যে আমার কোন জিনিসটা মানুষের জন্য ওয়ার্ক করছে, আমার কোন জিনিসটা আমার নিজের শান্তির জন্য ওয়ার্ক করছে। ওটা করে গেলে তারপরে আর মানে আলাদা করে ভাবতে হবে না যে আমি এখন ভাইরাল হবো। আমার যে গান প্রথম প্রথম ভাইরাল হয় ওগুলো 3-4 সময় পোস্ট করা। ইনস্টাগ্রামের অ্যালগোরিদম দেখলে দেখা যাবে যে এটা হচ্ছে সব থেকে বাজে টাইম পোস্ট করার জন্য। হ্যাঁ, সব থেকে বাজে টাইম। কিন্তু আর আমরা ভালো সময় করেও ভাইরাল হতে পারছি না। এরকম হয়, আমি অনেক ভালো সময় অনেক চিন্তা ভাবনা করে মানে অনেক থট লাগিয়ে একটা গান বানালাম, কেউ দেখলো না।
কিন্তু আবার যেটা আমি রাত্রে এমনি গাইছি মানে নেশার মতো গাইছি, ওটা দেখলাম ভাইরাল হয়ে গেল। ওরকমই হয়, মানে যেটাতে আমার পিস আমি খুঁজে পাচ্ছি, সামহাও মানুষ ওটাতে পিস খুঁজে পাচ্ছে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথাটা। এই ইনস্ট্রুমেন্ট বাজানো নিয়ে যখন কথাগুলো উঠলো, আমি যেহেতু তোকে ব্যক্তিগতভাবেও চিনি, আমি দেখেছি যে তোকে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাতে। কোনটা কোনটা পারিস, আমি কাউন্ট করব। না, আমি স্ট্রিং ইনস্ট্রুমেন্টস বাজাই এখন মেনলি। আচ্ছা ওই যে ক্লাসে শুনতাম যে আমি হারমোনিয়াম বাজাতে পারি না, ওটা এখনো আমার ভিতরে আছে, মানে আমি অ্যাকচুয়ালি পারি না আচ্ছা বাজাতে। হ্যাঁ, তো আমি খুব বাজে ওসব বাজাই, হারমোনিয়াম বাজে, গান গাইতে আমি খুব বাজে। তখন লকডাউনের সময় রিসেন্টলি ইউকুলেলে কিনলাম। তখন ইউকুলেলে এতটা ফেমাসও ছিল না, মানে আমি কেনার পর দেখতে পেলাম যে লকডাউন শেষ হতে হতে ইউকুলেলে খুব ফেমাস হয়ে গেছে। তো আমি কিনেছিলাম যে গিটার আমার জন্য খুব বড় হয়, আমি তো ছোটখাটো দেখতে। হ্যাঁ, তো গিটার আমার জন্য সাইজে খুব বড়, ছোট কি আছে যেটা বাজানো যায় এরকম। আমি সার্চ করেছি স্মল ইনস্ট্রুমেন্টস, ইউকুলেলের ছবি এসছে। আমি দোকানে গিয়ে দেখিয়েছিলি, আমি নামও জানি না। আচ্ছা এটা আছে? বললো হ্যাঁ, 2 পিসই আছে শুধু, কারণ এগুলো কেউ কেনে না, কেন রাখবে? তো আমি সাউন্ড ফাউন্ড তখন বুঝিও না যে ভালো না খারাপ না কি, কাট কেমন, কিছু বুঝি না, নিয়ে নিয়েছি একটা। ওই টুং করে বাজাতে বাজাতে তারপর দেখলাম যে এটাকে দোতারার মতো বাজানো যায়। এবার দোতারা স্টাইল বাজালাম, এবার তারপর দোতারা বাজালাম, তারপর ব্যাঞ্জো বাজালাম, তারপর আস্তে আস্তে এসরাজ বাজালাম, তারপরে এখন মাদুলি আমার যে যন্ত্রটা আছে ওটা বাজাই, এখন রিসেন্ট শরৎ বাজাচ্ছি, ওগুলো। আচ্ছা, এইগুলো করতে করতে আমি আমি যে এই প্রসঙ্গটা একটু টেনে দিচ্ছি, যে মেঘবালিকার কোনো একটা বছরে জলের গানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, হ্যাঁ, এবং সেখানে যারা এসছিলেন তাদের কাছ থেকে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট তৈরি করার একটা হুম, অনুপ্রেরণা তোরা পেয়েছিস। একদম। তোর কি নিজের এরকম কোনো কিছু তৈরি করা হয়েছে কখন? ওই ওই ওরা আসার পরেই আমরা ওদের ইনস্ট্রুমেন্টগুলো দেখে এতটা ইন্সপায়ার হয়েছি। আর মানে রাহুলদার কথা আর আলাদা করে কি বলবো, মানে রাহুলদা এত বড় একজন ইন্সপিরেশন। লাইফে 3,000টা ইনস্ট্রুমেন্ট কে বানাতে পারে? মানে এটা রাইট। নিজের মধ্যেই একটা ইন্সপিরেশন যে এই লোকটা কি কি করে নিয়েছে। ওনার থেকে দেখার পর আমার ইনস্ট্রুমেন্ট বানানোর প্রতি ভালোবাসাটা, মানে ইনস্ট্রুমেন্ট কি করে তৈরি হয়, ছিল একটা কিউরিওসিটি, কিন্তু ওটা জানার কোনো পদ্ধতি ছিল না তার আগে। ওনাকে পাওয়ার পর জানতে পারলাম যে ও প্রসেসটা খুব কঠিন নয়, জাস্ট কারেক্ট ওয়েটা জানতে হবে। সবকটা ইনস্ট্রুমেন্ট তো কারোর হাতে বানানো, আমরাও বাড়িতে বসে বানাতে পারি। একটা কাঠের টুকরো কতটুকু উইডথের হবে, কোনটা কোন কাঠের সাথে জোড়া দিলে সাউন্ড হোলটা কতটুকু বড় করলে কত লাউড কত ছোট সাউন্ড আসবে, সেটা ম্যাথমেটিক্সের মতো অনেকটা। আচ্ছা তো রাহুলদাই আমাকে আমার মাদুলি যে যন্ত্রটা ওটা আমাকে বানিয়ে দিয়েছে সম্পূর্ণ আমার পছন্দ অনুযায়ী। মানে আমাকে জিজ্ঞেস করে করে যে আমি কোন তার বাজাতে পছন্দ করি, নাইলন তার না স্টিল তার, এগুলো জিজ্ঞেস করে করে আমার জন্য আমার মতো করে আমার যন্ত্রটা বানানো। মানে এটা এত কি বলবো, মানে অনুভূতিটাই ভীষণ প্রকাশ অন্যরকম করার ছিল। মতো কিছু নেই। মানে এই ইনস্ট্রুমেন্টটা সাথে লাইফ কাটিয়ে দেওয়া যায়, মানে আর কিছু লাগবে না লাইফে। এটাকে বাজিয়ে এটার খুঁটিনাটি, মানে এটা কি করে তৈরি হয়েছে এটা ভাবতে ভাবতে, এটাকে দেখতে দেখতেই লাইফ কাটিয়ে দেওয়া যাবে। এখনো এতটা আনডিসকভার্ড জিনিসটা। আমি 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে আমি বাজাচ্ছি, তারপরেও আমার কাছে এটা এতটা আনডিসকভার্ড। ঠিক। এরকম আরো কত যন্ত্র আছে আনডিসকভার্ড, ওইটাই আমার জানার, মানে ওটাই জানতে ইচ্ছে করে। মিউজিকের ক্যারিয়ারে হঠাৎ করে একটা শিফটিং, ত্রিপুরা ছেড়ে এখন কলকাতায় থাকা। ত্রিপুরায় কি পয়সা কম দিচ্ছিল? ত্রিপুরায় পয়সা খুব ভালো দিচ্ছিল। এখানে কম দিচ্ছে? এখানে কাজ কম, ওখানে কাজ বেশি, কিন্তু কাজ ওটা মাথায় উঠে যাচ্ছিল কিছুটা। আচ্ছা মানে অনেস্টলি বলছি, কিছুটা মাথায় উঠে যাচ্ছিল। মনে হচ্ছিল যে ও মানুষ পাগল হয়ে যাচ্ছে, স্টেজে উঠলে চিৎকার করছে, রাস্তায় বেরোলে সেলফি তুলছে, এটা খুব মাথায় উঠে যাচ্ছিল। মনে হচ্ছিল যে ও আমি তো অনেক কিছু করে ফেলেছি লাইফে। আচ্ছা। হ্যাঁ, তারপর যখন রিহার্সাল রুমে এসে ওই অহংকারটা যখন ধাপ করে মাটিতে পড়ে, তখন আমি নিজেকে কিছু না বলতে পেরে আমি অন্যদের সাথে চিৎকার চেঁচামেচি করতাম। হ্যাঁ, হচ্ছে না, পারছি না, কেন করছো, গান বাজনা বন্ধ করে দাও, এইসব করতাম। বাকিরাও আমার সাথে একটু বিরক্তই হতো যে করছি তো, চেষ্টা তো করছি, না চেষ্টা করছি না, সমাজে কোনো ইমপ্রুভমেন্ট নেই। এই ওটা আমি ফিল করতাম, আমি বাড়িতে গিয়ে ভাবতাম যে ইমপ্রুভমেন্ট নেই। শো করছি, শোতে যাচ্ছি, আসছি, খুব প্রেস করছে লোকে, কিন্তু সবাই যখন সেলফি তুলতে আসছে তখন নিজের মধ্যে বিরক্তি আসছে যে আমি সত্যি ভালো করিনি। এবং তার পাশাপাশি একটা রেসপন্সিবিলিটি নিশ্চয়ই আসছে যে হ্যাঁ, আমাকে যে ভালো করতে ভালো লাগবে। করতে হবে। এই যে ক্রাউডটা আমার সামনে দাঁড়িয়ে আছে, এদের জন্য আমি রেসপন্সিবল হয়ে আবার ফিরে আসবো, এই থটটা নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। ঠিক 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 ঠিক। মানে আমি যতটা জানি না মনে হচ্ছে ওটা জেনে আবার ফিরে যাবো না তা না, বা কন্টিনিউ করছি না তাও না, যাচ্ছি আগরতলায়। এবং মেঘবালিকার সাথেও এই কথাটা একটা 6 মাসের নোটিস পিরিয়ড দিয়ে আমি বেরিয়ে এসেছি। তো ওদেরকে আমি বলেছি পরিষ্কার করে যে আমার মনে হচ্ছে আমার পার্সোনালি একটু ডেভেলপমেন্টের দরকার। তোমাদেরও যদি মনে হয় তোমরাও
করো, মানে আমার মনে হচ্ছে এখানে থেকে হচ্ছে না ডেভেলপমেন্টটা, আমি এই জন্য যাচ্ছি। মেঘবালিকাকে আমি কখনোই ছাড়ছি না, মানে অফকোর্স এখনো আমি এতটা কানেক্টেড, আমি নতুন কিছু শিখলে ওদের সাথে শেয়ার করি, রাইট। ওরাও রিহার্সালে কি হচ্ছে আমি দেখতে থাকি, কখন কি হচ্ছে। আমরা ফোনে ফোনে গান তৈরি করছি, আবার আমি নেক্সট মান্থ যাচ্ছি আমাদের জন্মদিন পালন করতে। তো সব এই বছরে এই জন্মদিনে কি তোদের নিজস্ব কোনো কম্পোজিশন আবার আসছে? হ্যাঁ, প্রত্যেক বছরের মতো এই বছরও একটা নতুন কম্পোজিশন আসছে, যেটা আমরা ফোনে ফোনে তৈরি করেছি, যাওয়ার পর সেটা রেকর্ড হবে। ওকে। কিন্তু ওরাও জিনিসটা রেসপেক্ট করেছে খুব, যে আমি এখানে এসছি এই জন্য না যে আমি নিজের জন্য একা নাম বানাতে চাই, এই জন্য যে আমি পুরোটা দলের জন্যই কিছু একটা নতুন শিখে নিয়ে যেতে চাই। ঠিক। এই যে নতুন গান লেখার একটা অভ্যেস চলছে, কারণ কি ব্যান্ড মানেই তো আমরা চাই যে তাদের নিজস্ব কোনো একটা গান তৈরি হবে। তো মেঘবালিকার গান যদি বলি, সেটা কোনটা আসছে, তার 2-3টে লাইন। আমাদের গত বছরের গানটা শোনাই। আমাদের গত বছরের গানটা খুব মজার, আমি জানি না কতজন শুনেছে। মানে গত বছরের গানটা তৈরি হয়েছিল এভাবে যে কথা বলতে বলতে আমাদের খুব সিরিয়াস সিরিয়াস কিছু গান তৈরি করা, ব্যান্ডের মতো রক একদম, আবার কিছু খুব সোসাইটির ইস্যুকে নিয়ে গান, রাইট, খুব রাইট, কথা রাইট, প্রধান রাইট, গান রাইট। তৈরি করা আছে। গত বছর আমরা এটাই ভাবছিলাম যে কিছু একটা লাইট হার্টেড করি, কিছু একটা মজার জিনিস করি। করতে করতে গত বছরের গানটা বেরিয়েছিল এমনি, কি করব একটা খিচুড়ির মতো বানিয়ে দাও যা খুশি, ওই করে আমাদের গানের নাম হয়েছিল জগা খিচুড়ি। জগা খিচুড়ি, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওই গানটা আমাদের গত বছর তৈরি হয়েছিল। ওই গানটারই 2 লাইন শোনাই। নুন কম আলু বেশি হলুদ তো 12 মাসি পিষলে আদায় দেবে পাপ, শুকনো লঙ্কা শেষে বাজায় ডঙ্কা, আরে বাপরে বাপরে বাপ, প্রেম করে দেখো শিলনোরা বাহ। আমাদের কপাল পোড়া, পক্ষীরাজের স্বপ্ন ভ্রম, প্রেম পাগলা ঘোরা, আরে ধুত্তেরি কি যে করি, হাসছে বুড়ো বুড়ি, ধুত্তেরি কি যে করি, দেখছে ছুড়ো ছুরি, মিলেমিশে মিলেমিশে হাচ্চু হাচ্চু জগা খিচুড়ি। ওয়াও। মানে ফিমেল ব্যান্ড, তো ত্রিপুরা যদি প্রথম ফিমেল ব্যান্ডের কথা বলি তখন তোদের নামটাই হয়তো মাথায় আসে। সেটার একটা জার্নি চালিয়ে নিয়ে যাওয়ার মধ্যে তো অনেক ধরনের অবস্টাকলসও আসে। তোরা কি কি ধরনের জিনিসপত্র ফেস করেছিস এবং সেটা থেকে কিভাবে কাটিয়ে উঠেছিস? আমি বলবো যে আমরা আগরতলায় জন্ম হওয়াতে আমরা যথেষ্ট প্রিভিলেজড, যে আমাদের অনেক কিছুই কম ফেস করতে হয়েছে, কারণ আমাদের মা বাবারাও যথেষ্ট সাপোর্টিভ। এখানেই যদি মা বাবারা বাধা দিয়ে দিত তাহলে আমাদের অনেক মানে স্ট্রাগলের স্টোরিটাই আলাদা হতো। রাইট। ওদের সাপোর্টটা থাকাতে আমরা অনেক বেশি এগিয়ে। প্রথম প্রথম শুরুতে কেউ রিকগনাইজ করে না, এটা একটা স্ট্রাগল নিশ্চয়ই, কিন্তু সেটাকে সত্যিকারের স্ট্রাগল বলা যায় না, সেটা সব ব্যান্ডেরই হয়। হুম, হুম, হুম। তো আমরা শুরুতে এই প্রবলেমটা ফেস করেছি যে মেয়েদের ব্যান্ডকে কেউ সিরিয়াসলি নিত না। ওকে। এটা এখনো হয় অনেক সময় যে মেয়েদের ব্যান্ডকে কেউ সিরিয়াসলি নেয় না, কিন্তু আমি বলবো যে সেটা কেটে ওঠে যখন আমরা কোথাও গিয়ে পারফর্ম করি। রাইট। কেউ একবার শুনলে নিশ্চয়ই বলবে না যে আমরা পরিশ্রম করি না, মানে সেটা আমরা গানে বলে দেবো, আমাদের কারোর সাথে কি তর্ক করার দরকার পড়ে না। আর তাছাড়া রাজ্যের অনেকেই আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে, মেয়েদের ব্যান্ড বলে এগিয়েও দিয়েছে, আমাদের স্টেট গভর্নমেন্ট অনেক হেল্প করেছে। রাইট, রাইট। গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম তোরা করেছিস, হুম, বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাঁ। প্রোগ্রাম করেছিস। একটা কাহিনী আমাদের সাথে যেটা হয়েছিল, আমরা মেয়েরা একটা জায়গায় বেরিয়েছিলাম, আমরা সেটা অ্যাকচুয়ালি মেয়েদের ব্যান্ড হিসেবে স্ট্রাগল নয়, বাট উই ফেসড হোয়াট এভরি ওমেন ফেসেস। ওকে। এতজন একসাথে থাকা সত্ত্বেও আমরা রাস্তাঘাটে এগুলো ফেস করেছি, এবং এগুলো নিয়ে আমরা প্রতিবাদের ভাষা, আমাদের বলার মতো কিছু ছিল না, আমরা গানে সেটা প্রকাশ করেছি। এটা নিয়েও আমরা গান বানিয়েছি, গানে তার জবাব হয়েছে। আমরা পুলিশ স্টেশন গিয়েও তাকে ক্ষমা করে এসেছি, কিন্তু সেটা নিয়ে পরে উত্তর দিয়েছি গান বানিয়ে। আচ্ছা। তো আমাদের প্রতিবাদের ভাষাটা একটু আলাদা। আর তাছাড়া অ্যাজ এ ব্যান্ড, অ্যাজ এ ফিমেল ব্যান্ড, আমার মনে হয় না আমরা খুব বেশি স্ট্রাগল ফেস করেছি। উল্টো আমাদেরকে অনেকে খুব সাপোর্ট করে, আমাদের পেরেন্টস থেকে শুরু করে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা, আমাদের গুরু খুব সাপোর্ট করে। ওরা মানে এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য ওরা পুশ করে সবসময়। মোটামুটি কম বেশি মিলিয়ে তো 10 থেকে 15 জন টোটাল টিম মেম্বার। এখন আমরা 9 জন। 9 জন। তো এই 9টা মেয়ে, মানে 2টো মেয়ে যদি একসঙ্গে থাকে মাথার চুল ওপরে উঠে যায়। True. তো 9টা মেয়ে একসঙ্গে থেকে নিজেদের মধ্যে মানে খুনসুটি, ঝগড়াঝাটি, বোতল ছোড়াছড়ি তো খুবই হয় প্রচুর বোধহয়। প্রচুর সেগুলো একটু প্রচুর হয়। মজার গল্প কিছু। আমাদের ঝগড়া ঝামেলা হলে আমাদের রুম শিফট হয়ে যায়। আমরা যখন কোথাও থাকতে যাই তখন ঝামেলা করে আমরা এর সাথে থাকবো না, ওর সাথে থাকবো, আজকে এর সাথে কথা বলবো না, ওর সাথে কথা বলবো, এগুলো হতেই থাকে, সব সময় হতে থাকে। রিহার্সাল রুমে ঝগড়া করে বাইরে বেরিয়ে আমরা একসাথে ফুচকাও খাই, ওগুলো খুব হয়। আমাদের সমীরণ রায় বলে একজন আঙ্কেল আছেন আমাদের ত্রিপুরা দর্পণের, যিনি
আঙ্কেল আমাদেরকে, উনি আমাদের গাইডিং লাইটের মতো আর কি, মানে সব ভালো খারাপ গিয়ে আমরা ওনার কাছে বলি। তো উনি আমাদেরকে একটা কথা বলেন, ঝগড়া লাগলে আমরা আগে কি করতাম, যে আঙ্কেলকে গিয়ে বলতাম, আঙ্কেলের সামনে আমরা মিটিং করবো সবাই মিলে, আচ্ছা, যে আঙ্কেল ওইটা বলেছে, এবার বিচার করো। ওইটা হচ্ছে ব্যাপার। এখন আঙ্কেল আমাদেরকে বলে দিয়েছে তোরা আমাকে টানবি না। দেখ একটা জিনিস বুঝে রাখ, আলটিমেটলি তোদের একসাথে থাকতেই হবে, হুম, আলটিমেটলি তোরাই একসাথে থাকবি। তোর নিজেদের মধ্যে সর্ট কি করে করা যায় ওটা খোঁজ, মানে ঝামেলাটা না বাড়িয়ে কি করে সর্ট করা যায় ওটা খোঁজ, কারণ তোদেরই একসাথে থাকতে হবে। তোরা যদি ভাঙিস তাহলে তোদের মূল উদ্দেশ্যটা সরে গেল। একদমই তাই। তো আমরা সেটাই আমাদের পার্সোনাল এজেন্ডা সরিয়ে রেখে, আমাদের পার্সোনালি অনেক একজনের প্রতি একজনের রাগ ঝামেলা কত কিছু খুব আছে, কিন্তু পার্সোনাল জায়গাটাকে সরিয়ে রেখে আমরা আলটিমেটলি মিউজিক নিয়ে কতটা করতে পারবো এটাই আমাদের নিয়ে। আদারওয়াইজ যদি যদি পার্সোনাল সমস্যা থাকতো তাহলে তুমি বলো যে আমি যে চলে এসেছি টিমটা ছেড়ে, আমাকে কেন ওরা রাখবে টিমে? আমি পারফর্ম করছি না সারাক্ষণ, আমি ওদের শোজ ডিস্টার্ব করছি কিছুটা, মানে একটা ফেজ যেটা সবাই দেখছে হুম, 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 সেটা হঠাৎ করে দেখবে না, আবার দেখবে, আবার দেখবে না, আবার দেখবে, এটা খুব ডিস্টার্বিং। একদমই তাই। কিন্তু আমাদের ব্যান্ডের যে আরেকজন সিঙ্গার আছে বা টিমের বাকিরা যারা আছে, ওরা সবাই জিনিসটাকে খুব অ্যাকসেপ্ট করেছে। কারণ উদ্দেশ্যটা কি, আমরা সবাই শিখছি গান বাজনা, শেখার জন্য যা করা যায় বেটারমেন্টের জন্য তাই করবো। এবার এক্স্যাক্টলি। খারাপ উদ্দেশ্য কারণ নেই এখানে, কারোর প্রতি কারোর পার্সোনাল কোনো মানে ইস্যু নেই, হিংসে আমাদের মধ্যে নেই। কারণ এটা থাকলে আমরা এতদিন টিকতে পারতাম না, সত্যি কথা যেটা আমরা মেনে নিয়েছি শুরু থেকেই। কিন্তু শুনলাম মেয়েরা নাকি প্রচন্ড হিংসুটে হয়। মেয়েরা হিংসুটে হয়, পার্সোনাল লাইফে তো আমরাও হিংসুটে, আচ্ছা, পার্সোনাল লাইফে আমরাও হিংসুটে, কিন্তু কাজের জায়গায় আমরা মেনে নিয়েছি যে এখানে আমরা হিংসা করব না, অ্যাজ এ টিম যেটা টিমের জন্য ভালো হয় সেটাই করব। এই যে 9টা মানুষ একসঙ্গে রিহার্সালে যাচ্ছে, প্রচুর শব্দ তো হয়, তো তোদের এই যে প্র্যাকটিসের জায়গাটা নিয়ে তো নিশ্চয়ই প্রচুর স্টোরি রয়েছে। প্রচুর স্টোরি রয়েছে। হুম। প্রথম আমরা আমাদের যে প্রথম সিঙ্গার ছিল ওর বাড়িতে আমরা রিহার্সাল করতাম, তখন আমাদের ড্রাম সেট ছিল না। আমরা পরে ড্রাম সেট যখন পেলাম তখন আমরা সমীরণ আঙ্কেলেরই বেসমেন্টে রিহার্সাল করতাম। সেখানেও বিল্ডিংয়ের লোকের খুব সমস্যা হতো সাউন্ডের জন্য, তবু সমীরণ আঙ্কেল আমাদের জন্য অনেক করেছেন। এখন আমরা কর্নেল চৌমুহনীরই আরেকটা বাড়িতে শিফট হয়েছি, কর্নেল বাড়ি যেটাকে বলে, ওখানে শিফট হয়েছি। এবার আচ্ছা, ওই বাড়ির লোকেরাও খুব ভালো, মানে ওরা আমাদেরকে বলে দিয়েছে তোমরা এখানে যত খুশি সাউন্ড করো, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। আর আলটিমেটলি এটা তো একটা থেরাপি, মিউজিক True, থেরাপি। তো true. তোরা যখন প্র্যাকটিস করছিস ওটাও হয়তো আশেপাশের লোকজনদের জন্য একটা থেরাপির মতনই কাজ করছে। না অ্যাকচুয়ালি আমরা যখন মানে গান তো গাইছি না, আচ্ছা, আমরা শুধু তো কথা। ঠাস ঠুস করছি না, Okay, ড্রাম বাজাচ্ছি, okay. ইলেকট্রিক গিটার করে বাজছে, এগুলো তো ইরিটেটিং। তখন এগুলোর উপর দিয়ে তো আর কেউ মধুর গান শুনতে পাবে না, শুনবে তো এগুলো কেওয়াসটা। তো এটা একটু ডিস্টার্বিং ঠিকই, কিন্তু যারাই আমাদেরকে জায়গা দিয়েছে ওরা সত্যি মেনে নিয়েছে যে করুক, একটু আমরা কানে তুলে দিয়ে হলেও সহ্য করে নিই, কারণ আলটিমেটলি যখন ওরা শো করে তখন আমাদের খুব ভালো লাগে, ওটা বলেই ওরা আমাদেরকে জায়গা দিয়ে রেখেছে। তোর সাথে আজকে যে আমার সেশনটা ছিল, তো আমার টিমের একটি ছেলে বিজয় প্রশ্ন করছে যে দাদা তোমার সাথে সেকেন্ড সেশনে কে বসতে চলেছে। আমি বলছি এরকম এরকম একটা মেয়ে, ছবি দেখালাম, বলছে ও চিনতে পেরেছি, বাক্সবন্দির সময় এই ব্যাকগ্রাউন্ডের একটা ভিডিও ছিল। আমার প্রশ্নটা হচ্ছে এটাই, বাক্সবন্দি দেখার পর পোস্টারটা কি আদৌ দেয়ালে সেটেছে? হ্যাঁ সেটা একদমই আমি যেটা বলেছিলাম সেটাই করেছি। বাক্সবন্দি যেই তুমি রিলিজ করেছো আমি পেছনে নিয়ে বসে, ওটা জায়গা ছিল একটা বানানো যেখানে খালি রাখা হয়েছে এটার জন্য। বাক্সবন্দি যেই থিমের ওপরে মুভি করা হয়েছে ওই রকম একটা থিমের ওপরে তোরা একটা মিউজিক ভিডিও কিছু একটা করেছিলি, ওই বিষয়টা কি করে মাথায় আসলো এবং কেন এই বিষয়টাকে চুজ করলি একটু যদি বলিস। আমার অ্যাকচুয়ালি ওই বিষয়টার পরে কাজ, মানে মিউজিক ভিডিওটা করাটা খুব একটা কমে গেছে বিকজ শোজ এর কারণে। কিন্তু যখন ওই ভিডিওটাও হয় বা তার আগে যাই কাজ হয়েছে তখন আমি বিলিভ করতাম, এটা এখনো করি, স্ট্রংলি বিলিভ করি যে যদি কেউ একজন দুজন আমার কাজ দেখে তাহলে দে শুড টেক সামথিং ফ্রম ইট, ওকে, কিছু না কিছু, মানে গুড মেসেজ। আমি জাস্ট হাত নাড়িয়ে পা নাড়িয়ে গান গেয়ে দিলে, মানে আমার গান গাওয়ার উদ্দেশ্যটা কি? শুধু কি গান শোনাবো? গান তো সবাই গাইতে পারে, গান তো হেডফোন লাগিয়ে শোনা যায়। যদি মিউজিক ভিডিওই করি তাহলে ভিডিওটাতেও কিছু একটা এডুকেশনাল থাকুক, মানে Right, কিছু right, একটা রেলেভেন্ট টপিক থাকুক, যেটা দেখে আমি অবাক হয়েছি দেখে যে আমি ভেবেছিলাম যে যেই মাত্র LGBTQI এর টপিকটা আমি পোর্ট্রে করবো একটা ভিডিওতে, কেউ না কেউ একটা নেগেটিভ কমেন্ট করবেই, কেউ করলো না, আচ্ছা, উইচ ইজ ভেরি গুড। আমি খুব খুশি হয়েছি এটা দেখে যে সবাই, মানে সবাই এত পজিটিভলি নিয়েছে, এটা দেখে আমার ভালো লেগেছে যে বাহ, অ্যাটলিস্ট আমার আশেপাশের মানুষ ভালো জায়গায় যাচ্ছে, মানে একটা ভালো থটে এগোচ্ছে। তো এরকম আরো কাজ আমার করা ইচ্ছে আছে যেটা সোসাইটির জন্য রেলিভেন্ট
মানে আমার আর্ট বা যে কোনো কিছু, শুধু গান নয়, আমি নাচলেও তাই, আমি ইনস্ট্রুমেন্ট বাজালেও তাই, কিছু একটা রেলিভেন্ট কাজের জন্য করতে চাই। নাচের কোন ফর্মটা নিয়ে এখন বেশি প্র্যাকটিস চলছে, কোনটা নিয়ে? কন্টেম্পোরারি। তা সেটা পুরোপুরি ইয়ের জন্য, থিয়েটারের জন্য। মানে নাচ তো মাঝে ছুটেই গেছিল পুরোপুরি, আমি ভরতনাট্যম শিখেছি ছোটবেলা, কিন্তু নাচটা ছুটে গেছিল মাঝে। এখন আবার থিয়েটারের জন্য কন্টেম্পোরারি স্টাইলটা ধরা হয়েছে, তো ওটাই কন্টিনিউ করছি। যেহেতু থিয়েটারের কথা উঠে আসলো, একটু থিয়েটারের স্টোরিটা শুনতে চাইবো, এবং থিয়েটারের পাশাপাশি দু একটা শর্ট ফিল্মেও কাজ করেছে, সেগুলো সম্পর্কে যদি একটু কিছু বলিস। থিয়েটারটাও খুব উইয়ার্ড ভাবে হয়েছে আমার লাইফে। আমার থিয়েটার দেখতে ভালো লাগতো, আমি আবৃত্তি শিখতাম, থিয়েটার দেখতাম, ভালো লাগতো, কিন্তু আমার মা বাবা, ওই যে যেমন ইনস্ট্রুমেন্ট শেখানো হয় না, আমার মা বাবা আমাকে থিয়েটারে দেয়নি। থিয়েটার আমার ভালোই লাগতো শুধু, কিন্তু কখনো করতে পারবো সেটা আমি জানতামও না। নাট্যভূমি, যে আগরতলার দল সঞ্জয় স্যারের, ওখান থেকে একটা ওয়ার্কশপের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল যে 1 মাসের একটা ওয়ার্কশপ হচ্ছে। আমি ওয়ার্কশপটাতে আমি বলেছি আমি যাব। তো আমি ফোন করলাম, আমি বললাম আমি যাব, আমি গেলাম, 2 দিন জয়েন করলাম। তারপরে আবার কাজের সূত্রে আমি বিজি হয়ে গেলাম, কারণ ওই মাসটা আমাদের মেঘবালিকার একটা খুব বিজি মান্থ। রাইট, রাইট। হ্যাঁ, এবার সঞ্জয় স্যার ইজ সো জেনারাস যে সঞ্জয় স্যার সেটাও অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমি ওয়ার্কশপটা অ্যাটেন্ড করতে পারছি না, বাট হি ডিসাইডেড যে তুমি তারপরেও আসো, তুমি আসতে চাইলে তুমি আসো, শুধু ওয়ার্কশপ কেন, তুমি শিখতে চাও তুমি আসো। আমি পরে কন্টিনিউ করেছি, যখন এই কাজ শেষ হয়ে গেছে ওয়ার্কশপের পরে আমি কন্টিনিউ করেছি। এই ওয়ার্কশপের প্রজেক্টটাতেও আমি পরে ঢুকে গেছি। পরে গান বানালাম থিয়েটারের জন্য। তারপরে আস্তে আস্তে স্যার আমাকে অভিনয়টাতেও হাত ধরে ধরে নিয়ে গেল, মানে সেটা খুবই রিসেন্ট, মানে অনেক বড় হওয়ার পরে। আর এরকম কেউ করে না, আমিও তাই করেছি। শুরুতে যখন আমি যেতাম তখন আমি ওদের সাথে শোতে যেতাম, আমি সেটের কাজ করে দিতাম, মিউজিকের কাজ করে দিতাম কিছু কিছু। তারপরে আমি অভিনয়ে গেছি। আমার মনে হয় এই পদ্ধতিটা খুব ভালো, মানে আচ্ছা, মানে একদম বেসিক থেকে শিখে শিখে উপরের দিকে যাওয়া। এটা খুবই ভালো, মানে রাইট, রাইট, রাইট। একটা মানুষকে গ্রাউন্ডেড করার জন্য খুব ভালো, মানে Right. ইউ রেসপেক্ট দ্য পজিশন যেটা তোমাকে পরে স্টেজে দেওয়া হয়। আদারওয়াইজ আমি গিয়ে স্টেজে উঠে যাওয়ার মতো আমি কোন হনু যে আমাকে আমাকে দেখার জন্য লোকে আসবে, বা আমি কি এমন অ্যাক্টিং করবো যে আমার অ্যাক্টিংটা বেরোবেই না যদি আমি ওই লেভেল থেকে কাজ করা শুরু না করি। ঠিক। আর এই ক্ষেত্রে সঞ্জয় স্যার ভীষণ জেনারাস, যে সঞ্জয় স্যার আন্ডারস্ট্যান্ডস যে আমি কম দিন শিখেছি, তারপরেও উনি আমার পেছনে এফোর্ট দিতে কখনো কোনো ত্রুটি রাখেননি, অভাব রাখেননি। আমরা একদম পডকাস্টের শেষ দিকে পৌঁছে গেছি, বিকজ আমাদের সময়ের একটা ভীষণ দৌড়াদৌড়ি চলছে। আমি শেষের একটা প্রশ্ন জানতে চাইবো যে আজকে থেকে 5 কিংবা 10 বছর পর তুই নিজেকে কোথায় দেখতে চাইছিস, বা তোর গোলটা এখন ঠিক কি হয়ে রয়েছে? আমি কলকাতায় আসার পর থেকে গান শিখছি সুরেন্দ্র সম্মজিৎ একাডেমিতে, সরোদ শিখছি, এই গান বাজনা তো করেই যাচ্ছি, থিয়েটারের মিউজিক আমি এখন খুব বেশি করে করছি। আর কনস্ট্যান্টলি চেষ্টা করছি যে আমার গুরুদের কাছে ফিরে যাওয়ার। আমার খুব ইচ্ছে করে, মানে আমার সঞ্জয় স্যারই হোক বা অমর স্যারই হোক, কেউ অভিজিৎ স্যার হোক, তাদের কাছে তো আমি একদম ছোটবেলা থেকে বড় হয়েছি। মানে অমর স্যার, অভিজিৎ স্যার হচ্ছে আমার মানে বন্ধুর মতো আর কি। আমার কিছু এখানে খারাপ হলেও আমি ওদেরকে অনেক সময় ফোন করে কান্না করে বলি স্যার ভাল লাগছে না, এবার ওরাও বলে কিছু হবে না, চিন্তা করিস না। ওই রকম আমার এখানের গুরুরাও তাই। আমার খুব ইচ্ছে করে যে এখান থেকে আমি শিখে আবার আমার গুরুদের কাছে ফিরে যাব। এখানে যখন কোনো ভালো দিন ভালো যায় না, তখন আমার ইচ্ছে হয় যে ওদের ওদের কাছে যাই, একটু গিয়ে বসি। আর মানে আমার গুরুদের প্রতি আমার এত রেসপেক্ট, এভরিওয়ান, মানে নাটকের গুরু হোক, গানের গুরু হোক, আমার সরোদের স্যার হোক, ওদের প্রতি আমার ইমেন্স রেসপেক্ট। মানে আই কনসিডার যে আমার ফ্যামিলির থেকে বেশি, বন্ধুদের থেকে বেশি আমার ওদের কাছে রেসপেক্ট, ওদের জন্য রেসপেক্ট। আমার দিন ভালো না গেলে আমি আমার গুরুর কাছে গিয়ে বসলেই আমার দিন ভালো হয়ে যাবে। আমি আমার স্যারদেরকে বলি যে আমার আজকে ভালো লাগছে না, আজকে ক্লাস করব, আজকে ক্লাস না করলে আমার ভালোই লাগছে না। আই ফিল ভেরি কমফর্টিং ওদের কাছে যেতে। তো আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি খুব একটা রিলিজিয়াসও না, হ্যাঁ একদমই না। মানে আমি লাইফে কবে পুজো দিয়েছি আই ডোন্ট নো, আমার মনে নেই। এটা নিয়ে আমি বাড়িতে খুব কথা ঝাড় শুনি, খাই। হ্যাঁ খুব ঝাড় খাই। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গান গাইতে গেলে আমার কেমন জানি একটা, মানে স্পিরিচুয়ালিটি তো একটা ফিল হয়। হ্যাঁ, আলাদা জগতেই পৌঁছে যাস, বিকজ তোর যতগুলো রিল দেখেছি, স্পেশালি ওই যে তুই বলি না যে ভোরের রাতে পোস্ট করা, অথচ ওই রিলটাই সবার পছন্দ হয়ে গেছে। কারণ কি, আমার মনে হচ্ছে গান গাইতে গাইতে তুই ওটা হয়ে গিয়েছিলি। একদম আমি যখন কোনোদিন আমি ভিডিও চালিয়ে জানি না আমি কয়বার কি গাই, কখন গাই, কোথা থেকে কোনটা কেটে পোস্ট করি আমি জানিও না। কারণ আমি গাইতে গাইতে আমার মনে হয় যে আমার মাথা ঝিম ধরে আসছে, চোখ বন্ধ হয়ে ঠিক, আসছে, ঠিক, কোথায় একটা চলে যাচ্ছি। আর তখন শুধু আমার আমার গুরুদের কথা মনে পড়ে যে
কি শিখিয়েছো, এটা কি শিখিয়েছো যে আমি যে ভগবানে মানি না, মন্দিরের সামনে গেলে প্রণাম করি না, বাট এই গানটা গাইলে আমার মনে হচ্ছে আমি কোথাও একটা পৌঁছে যাচ্ছি। ভেরি ট্রু, ভেরি ট্রু। আমরা ঠিক এই রকম একটা ঝিম ধরা গান শুনে আজকের পডকাস্ট এখানেই শেষ করব। ঠিক আছে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে দয়াল, এখনো সে বৃন্দাবনে। আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন মেঘবালিকার অনন্যাকে। সত্যি এমন একটা গান শোনার পর মনে হয় যেন বৃন্দাবন আমার সামনেই উপস্থিত হয়েছে। যারা এই মুহূর্ত পর্যন্ত পডকাস্টটি শুনলেন তাদেরকে সবাইকে অনুরোধ করব, অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে, এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত পডকাস্ট যথাসময়ে আপনাদের সামনে পৌঁছে যায়। আমরা ফিরবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।